প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের প্রাত্যহিক জীবনে আলো সংক্রান্ত বিভিন্ন ঘটনা ও আলোর সরলরৈখিক গতি সম্পর্কে পড়াবো। আমরা দেখতে পাচ্ছি যে একটা টর্চ আছে, এটা একটা আলোক উৎস, এখান থেকে আমরা আলো পেতে পারি। বা এখানে আমার কাছে একটা লেজার আছে, এটা হচ্ছে আলোক উৎস। এই শ্রেণীকক্ষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আলো জ্বলছে, এগুলো আলোক উৎস। কিন্তু যদি আমরা এখন এই আলোগুলোকে বন্ধ করে দিই, তখন আমরা এই রুমের বাকি জিনিসগুলো আর দেখতে পাবো না। অর্থাৎ এই রুমে বাকি সমস্ত জিনিস যা আছে সেগুলোকে দেখার জন্য আমাদের এই সমস্ত বস্তুর সাহায্য নিতে হয়। এই আলোক উৎস হিসাবে আমরা একটা বৈদ্যুতিক বাল্বকে নিয়েছি। এই বৈদ্যুতিক বাল্ব হলো একটা বড় আকারের আলোক উৎস, বা এই টর্চের আলো এটাকে আমরা একটা বিস্তৃত আলোক উৎস হিসেবে ভাবতে পারি। কিন্তু যদি আমি এই বাল্বের সামনে এটা একটা টিনের পাত, যার সামনে একটা ছোট্ট ফুটো করা আছে, তো এর মধ্যে ছোট্ট ছিদ্রটা যদি আমি এর মধ্যে দিয়ে দিই, তখন আমরা এর পেছনে যে বাল্ব আছে সেটাকে আমরা দেখতে পাবো না। অর্থাৎ তখন আমাদের মনে হবে যে আলোটা এই ছিদ্র দিয়ে নির্গত হচ্ছে। অর্থাৎ তখন আমরা এটাকে একটা বিন্দু আলোক উৎস হিসাবে কল্পনা করতে পারি। বিভিন্ন যে ঘরের আলো জ্বলছে, তার মাঝে আলো আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, এর মাঝে বায়ু আছে। অর্থাৎ এখানে আলোটা বায়ুর মধ্যে দিয়ে আসছে, অর্থাৎ এখানে বায়ু হলো মাধ্যম। আবার সূর্য থেকে আলো আসার সময় সূর্য এবং পৃথিবীর মাঝের বেশিরভাগ অংশই ফাঁকা, অর্থাৎ সেখানে আমাদের আলো আসার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাই আলো মাধ্যম ছাড়াও চলাচল করতে পারে বা মাধ্যমের মধ্য দিয়েও চলাচল করতে পারে। কিন্তু আলোর ক্ষেত্রে বিভিন্ন রকমের মাধ্যম আমরা দেখতে পাবো। এই লেজার বাতিটা যদি আমি দেয়ালের উপরে ফেলি, তাহলে আমরা সেখানে আলো পড়ছে আমরা দেখতে পাবো। এবার আমরা দেখব যে এটাকে যদি আমি একটা স্বচ্ছ কাচের স্ল্যাবের মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমরা ওপাশে আলো দেখতে পাচ্ছি কিনা সেটা আমরা করে দেখব। সেটা আমরা ওখানে ফেললাম, দেখা যাচ্ছে আমরা আলো দেখতে পাচ্ছি। অর্থাৎ আলো খুব সহজেই এই কাচ স্ল্যাবের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারছে। তাই আমরা এই কাচ স্ল্যাবটাকে বলতে পারি আলোর ক্ষেত্রে স্বচ্ছ মাধ্যম। তেমনি আমরা আলো বায়ুর মধ্যে দিয়ে আসছে, বায়ুকে আমরা স্বচ্ছ মাধ্যম হিসাবে বলতে পারি। কিন্তু যদি আমি এখন এই আলো কাঠের ব্লকের মধ্যে দিয়ে পাঠানোর চেষ্টা করি, তাহলে দেখবো যে কী হচ্ছে। আমরা কাঠের ব্লকের মধ্যে দিয়ে আলো ফেলছি, এইভাবে লেজারটা ফেললে ওখানে আলো পাচ্ছি, কিন্তু যখনই আমি এর সামনে কাঠের ব্লকটা দিয়ে দিচ্ছি, এখানে আমরা কোনো আলো পাচ্ছি না। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি এটা আলোর ক্ষেত্রে অস্বচ্ছ মাধ্যম, অর্থাৎ এর মধ্যে দিয়ে আলো চলাচল করতে পারছে না। এবার আমরা একটা ট্রেসিং পেপার নেব। ট্রেসিং পেপার, এই ট্রেসিং পেপারের মধ্যে দিয়ে আমরা কাঠের ব্লকটা যখন নিয়েছিলাম, আমরা পার্থক্যটা লক্ষ্য করবো। কাঠের ব্লকটা যখন নিয়েছিলাম তখন লেজার ফেললে আমরা এই পাশে কোনো আলো দেখতেই পাচ্ছিলাম না। কিন্তু যখন আমরা ট্রেসিং পেপার নিলাম, ট্রেসিং পেপার নিয়ে যখন আমরা এখানে আলো ফেলছি, তখন এই পাশে আলো দেখা যাচ্ছে। কিন্তু যখন আমরা বোর্ডের উপরে আলো ফেলার চেষ্টা করছি, তখন কিন্তু এই আলো বোর্ডের উপর পড়ছে না। যেটা কিন্তু আমরা দেখছিলাম যখন আমরা কাঁচের স্ল্যাবটা নিয়েছিলাম, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলো ফেলছিলাম, তখন আলোটা কিন্তু আমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছি, পর্দার উপর দেখতে পাচ্ছি। কিন্তু এক্ষেত্রে আমরা এপাশেও দেখতে পাচ্ছি না বা পর্দার উপরেও পড়ছে না। কিন্তু যখন আমরা ট্রেসিং পেপারের উপর নিচ্ছি, ট্রেসিং পেপারের ক্ষেত্রে, তখন ট্রেসিং পেপারের মধ্যে দিয়ে আলো পাঠালে আমরা ট্রেসিং পেপারের উল্টো দিকে আলোটা দেখতে পাচ্ছি, কিন্তু বোর্ডের উপর বা পর্দার উপরে আমরা এই আলো দেখতে পাচ্ছি না। অর্থাৎ এর মধ্যে দিয়ে আলো যাচ্ছে, কিন্তু এর মধ্যে দিয়ে যতটা সহজে আলোটা চলাচল করতে পারছে, অতটা সহজে এর মধ্যে দিয়ে চলাচল করতে পারছে না। সেই জন্য এটাকে আমরা ট্রেসিং পেপারকে বলবো ইতস্বচ্ছ মাধ্যম। তোমরা কুয়াশা ঘন দিনে সকালবেলায় রাস্তায় যাওয়ার সময় তোমরা দেখেছো যে আমরা দূরের জিনিস খুব পরিষ্কার করে দেখতে পাই না। অর্থাৎ আমরা বুঝতে পারি কিছু একটা আছে, কিন্তু সেটা যে কি সেটা আমাদের কাছে পরিষ্কার হয় না। অর্থাৎ কুয়াশাকেও আমরা একটা ঈশ্বর স্বচ্ছ মাধ্যমে বলতে পারি। আমরা একটা মোমবাতি নিলাম, মোমবাতিটা জ্বালালাম। এবার এই মোমবাতিটা আমরা এই দুটো পাইপের মধ্যে দিয়ে দেখার চেষ্টা করব। প্রথম ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তোমরা যদি নিজেরা এইভাবে বাড়িতে এই পাইপগুলো তোমরা ফুটি বা বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য ব্যবহার করো, এর মধ্যে দিয়ে যদি তোমরা বাড়িতে মোমবাতি জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দেখো, তখন আমরা এর মধ্যে দিয়ে মোমবাতিটা পরিষ্কার দেখতে পাবো। মোমবাতিটাকে আমরা দেখতে পাবো এর মধ্যে দেখালে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করেছি, এটাকে একটু বাঁকিয়ে দিয়েছি। এবার যদি আমরা এর মধ্যে দিয়ে এটাকে দেখার চেষ্টা করি, তখন কিন্তু এটা আমরা দেখতে পাবো না। তোমরা করার চেষ্টা করবে। এখন এই ঘটনাটাকে আমি যাতে সহজে তোমরা বুঝতে পারো, এটাকে আমি একটা লেজার আলো এর মধ্যে দিয়ে পাঠানোর চেষ্টা করছি, যেটা তোমরা ওখান থেকে বসে বুঝতে পারবে যে এটার ক্ষেত্রে ঘটনাটা কী হচ্ছে। আমরা যদি এর মধ্যে দিয়ে একটা লেজার আলো পাঠাই, তো সেটা কিন্তু অপর প্রান্ত থেকে আমাদের দেখতে পাবো যে লেজার আলোটা ওর মধ্যে দিয়ে বেরোচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা বোঝা যাবে। এখানে আমরা লেজার আলোটা পাঠালে আমরা অপর প্রান্তে এই লেজার আলোটা দেখতে পাচ্ছি, যেটা অপর প্রান্ত থেকে নির্গত হচ্ছে। কিন্তু যদি আমরা এর মধ্যে দিয়ে আলোটা পাঠাই বাঁকা পাইপের মধ্যে দিয়ে,
তখন আমরা দেখতে পাবো যে এখানে আমরা কোনো আলো পাচ্ছি না। কিন্তু এটার মধ্যে দিয়ে তোমরা যদি লক্ষ্য করো, এটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি না, এটা মুখটা এখানে আমরা রেখেছি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলোটা যদি পথটা আমরা দেখতে পাই, তো এখান থেকে এত দূর পর্যন্ত আলোটা যাচ্ছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু এখান থেকে কোনো আলো নির্গত হচ্ছে না, অর্থাৎ এই পথ স্ক্রিনের উপর আমরা আলো পাচ্ছি না। যখন আমরা এই পাইপটা নিলাম তখন আমরা আর মোমবাতিটাকে দেখতে পেলাম না, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে মোমবাতির থেকে নিশ্চয়ই আলো আমাদের চোখে এসে পৌঁছায়নি, তাই আমরা দ্বিতীয় ক্ষেত্রে মোমবাতিটা দেখতে পেলাম না। আর এখান থেকে আমরা একটা সাধারণ ধারণা করতে পারি যে আলো সরল রেখায় চলে। আমরা একটা আলোক রশ্মিকে দেখতে পাই না, আমরা আলোক রশ্মি গুচ্ছ, অনেকগুলো আলোক রশ্মিকে একসাথে আমরা আলোক রশ্মি গুচ্ছ বলে সেটাকে আমরা দেখতে পারি। আমি এখানে একটা কাঁচের ব্লক নিয়েছি এবং এর মধ্যে জল এবং তার মধ্যে সামান্য ফিনাইল মিশিয়ে দেওয়া হচ্ছে, এর মধ্যে দিয়ে আমরা একটা লেজার আলো পাঠাবো, দেখবো যে আলোটা কিভাবে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা একটা সরল রেখা দেখতে পাচ্ছি, বেশ লাল সুন্দর এই পথে, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জলের মধ্যে দিয়ে এই পথে আলোটা যাচ্ছে। সো এটাকে বলা হয় আলোক রশ্মি গুচ্ছ, অর্থাৎ আলো যে পথে যাচ্ছে সেটাকে বলা হচ্ছে আলোক রশ্মি গুচ্ছ। এখন এই আলোক রশ্মি গুচ্ছ তিন ধরনের হতে পারে। প্রথম ক্ষেত্রে আমরা দেখাবো, আমি দুটো লেজার নিলাম, এই দুটো লেজার আমরা এখানে আলোর উৎস হিসাবে ব্যবহার করছি। এবার এই আলোক উৎস থেকে আমরা আলোটা সমান্তরালভাবে পাঠানোর চেষ্টা করছি, দেখা যাচ্ছে আলোগুলো পরস্পর সমান্তরালভাবেই যাচ্ছে। তো এটাকে আমরা সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছগুলো যদি পরস্পর এরকম সমান্তরালভাবে থাকে তখন তাদেরকে বলা হয় সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ। এবার যদি আলো উৎসগুলো একটা কোনো বিন্দু থেকে নির্গত হয়ে যদি ছড়িয়ে যায় তখন তাদেরকে বলা হচ্ছে অপসারী আলোক রশ্মিগুচ্ছ। অর্থাৎ আমি এখানে দুটো আলোক উৎসকে একটা বিন্দু থেকে করার চেষ্টা করছি, দেখা যাচ্ছে যে এখানে আলোক রশ্মিগুচ্ছগুলো একে অপরের থেকে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওরা একে অপরের থেকে দূরে চলে যাচ্ছে। এই ধরনের আলোক রশ্মিগুচ্ছকে আমরা বলবো অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এবং আরেক রকমের আলোক রশ্মিগুচ্ছ আমরা পাবো, সেটাকে বলা হচ্ছে যে যখন আলোক রশ্মিগুচ্ছ কোনো বিন্দুতে এসে মিলিত হয় বা দেখে মনে হবে আমাদের যে আগে গেলে কোথাও বিন্দু থেকে মিলিত হবে, সেই ধরনের আলোক রশ্মিগুচ্ছকে আমরা বলবো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো আলোক রশ্মিগুচ্ছ নিয়েছি এবং তাদের দেখা যাচ্ছে তারা সামনে গিয়ে একটা বিন্দুতে মিলিত হচ্ছে, তাহলে এই ধরনের আলোক রশ্মিগুচ্ছকে আমরা বলবো অভিসারী আলোক রশ্মিগুচ্ছ। অর্থাৎ আলোক রশ্মিগুচ্ছ আমরা তিন ধরনের পেলাম, একটা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, যদি আলোক রশ্মিগুচ্ছগুলো পরস্পর সমান্তরাল হয় তখন তাদের বলা হবে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ, যদি তারা একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় তখন তাদেরকে বলা হবে অভিসারী আলোক রশ্মিগুচ্ছ, এবং যদি মনে হয় যে আলোক রশ্মিগুচ্ছ একটা বিন্দু থেকে বেরিয়ে ছড়িয়ে যাচ্ছে তাহলে সেটাকে বলা হবে অপসারী আলোক গুচ্ছ। মোমবাতিটা যদি আমি জ্বালিয়ে দিই তাহলে মোমবাতির থেকে এই আলোটা চারদিকে ছড়িয়ে যাবে, অর্থাৎ তখন এটাকে আমরা এখান থেকে যে আলোক রশ্মিগুচ্ছ বলা হবে সেটাকে আমরা বলতে পারি অপসারী আলোক রশ্মিগুচ্ছ। এবং যদি আমরা তোমরা উচ্চ শ্রেণীতে গিয়ে পড়বে যে যদি আমরা উত্তল লেন্স নিই এবং উত্তল লেন্সের মধ্যে দিয়ে যদি কোনো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ ফেলি তখন তারা অপর প্রান্তে গিয়ে একটা বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ তারা অভিসারী আলোক রশ্মিগুচ্ছ পরিণত হয়। আবার যদি আমরা অবতল লেন্সের মধ্যে দিয়ে এভাবে আমরা সমতল আলোক রশ্মি পাঠাই তখন তারা লেন্সের অপর প্রান্তে গিয়ে একে অপরের থেকে দূরে চলে যায়, অর্থাৎ তখন তারা অপসারী আলোক রশ্মিগুচ্ছে পরিণত হয়। একটু আরাম পাওয়ার জন্য কোনো গাছের নিচে গিয়ে বসো, কারণ গাছের নিচে ছায়া থাকে। এখন আমরা জানতে হবে যে এই ছায়াটা সৃষ্টি হয় কেন। আমরা জানি যে আলো সরলরেখাতে চলে, কিন্তু যদি আলো সরলরেখায় চলতে চলতে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় তখন সেটা যদি আলোর ক্ষেত্রে অস্বচ্ছ মাধ্যম, অর্থাৎ আলো যদি তার মধ্যে দিয়ে চলাচল করতে না পারে তাহলে সেক্ষেত্রে আমরা সেখানে কোনো আলো পাবো না, অর্থাৎ তার পেছনে একটা কালো অংশ সৃষ্টি হবে, কিন্তু বাকি অংশের মধ্যে দিয়ে আলো যাবে, অর্থাৎ যে অংশের মধ্যে দিয়ে আলো যেতে পারলো না সেই অংশতে বস্তুর আকৃতির একটা অন্ধকার অংশ সৃষ্টি হবে, এই অংশটাকে বলা হবে ছায়া। আমরা যদি এরপর টর্চের আলো ফেলি তখন আমরা দেখতে পাচ্ছি দেয়ালে যে যদি আমরা এই বস্তুটাকে এখানে কাছাকাছি রাখি তখন দেখা যাচ্ছে যে এর পেছনে একটা কালো অন্ধকার অংশ সৃষ্টি হচ্ছে, যেটাকে বলা হবে ছায়া। এবার যদি আমি এটাকে আস্তে বস্তু পর্দার কাছাকাছি নিয়ে যাই দেখা যাচ্ছে কালো অন্ধকার অংশটা বেশ সুন্দর পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং তার পাশের যে অংশটা আমরা দেখবো যে ছায়াটার যে ধারগুলো সেই ধারগুলো কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি, এটাকে বলা হবে পথ ছায়া। এবার যদি আমরা এটাকে আস্তে 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 এদিকে সরিয়ে নিয়ে আসি অর্থাৎ উৎসের কাছে নিয়ে আসি তখন আমরা দেখতে পাবো যে ছায়াটা কালো যে গাঢ় অংশটা ছিল তার পাশে একটা ওই আকৃতিরই একটা হালকা কালো অন্ধকার অংশ সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হবে উপচ্ছায়া। এবং এই পচ্ছায়া এবং উপচ্ছায়া অংশের পরিবর্তন আমরা দেখতে পাবো যদি আমরা এখানে উৎসকে স্থির রেখে যদি আমরা আস্তে 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 যদি আমরা এটাকে পর্দার কাছে নিয়ে যাই দেখা যাচ্ছে যে তখন কিন্তু আমরা শুধু পচ্ছায়া অংশটাই পাচ্ছি, উপচ্ছায়া পাচ্ছি না। কিন্তু যখন আমরা একে দূরে সরিয়ে নিয়ে আসছি
তখন দেখা যাচ্ছে যে সেখানে আমরা উপচয় পাচ্ছি, বা বস্তুকে স্থির রেখে আমরা যদি উৎসকেও সরাতে থাকি তখন দেখা যাবে যে এটা আস্তে 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 ছোটো হবে, এবং যত আমরা কাছে নিয়ে যাব সেটা হবে বড় হবে। আমরা একটা সূচিসিদ্ধ ক্যামেরা নিয়েছি। সূচিসিদ্ধ মানে এর এক প্রান্তে একটা ছোট্ট ছিদ্র করা আছে, এবং এখানে পর্দা যেটা নিয়েছি সেই পর্দাটাকে আমরা একটা ঘষা কাঁচ হিসাবে এখানে ব্যবহার করছি পর্দা হিসাবে। এবং আমরা এখানে একটা আলোক উৎস নিয়েছি, যেটা একটা বিস্তৃত আলোক উৎস, যাতে আমরা এটা মোমবাতি নিয়েও করা যায়, কিন্তু এখানে মোমবাতি নিয়ে অতটা ভালো বোঝা যাবে না বলে আমরা এটাকে একটা আলো হিসেবে নিয়েছি। তো এখানে বাল্বের যে এখানে ফিলামেন্টটা আছে সেই ফিলামেন্টটা নিচের দিকে আছে। আমরা যদি এখানে লক্ষ্য করি যে বাল্বের যে ফিলামেন্টটা সেটা এইভাবে আছে। এখন আমরা দেখব যে এর প্রতিবিম্ব পর্দার উপরে কীরকম গঠিত হচ্ছে। প্রতিবিম্বটা আমরা দেখতে পাচ্ছি। এবার যদি আমরা দেখব যে প্রতিবিম্বের যে আকৃতি তার কিভাবে পরিবর্তন হচ্ছে। আমরা যদি দেখতে পাবো যে এখানে বাল্বের ফিলামেন্টটা যেদিকে আছে, এখানে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে তার ফিলামেন্টটা কিন্তু তার উল্টো দিকে তৈরি হয়েছে। অর্থাৎ আমরা এখানে একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, উল্টো প্রতিকৃতি তৈরি হচ্ছে। প্রতিবিম্ব বলবো না, প্রতিকৃতি তৈরি হচ্ছে। এবার যদি আমরা এটাকে কাছে নিয়ে যাই আস্তে আস্তে, তাহলে দেখা যাবে যে এর আকৃতিটা আস্তে 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 বড় হতে থাকছে, আকৃতিটা বড় হচ্ছে। এবং এর যদি আমরা দূরে সরিয়ে নিয়ে যাই, অর্থাৎ উৎস যদি স্থির থাকে, আমরা যদি বস্তুকে সরিয়ে নিয়ে যাই, উৎসটা যদি স্থির থাকে, আমরা যদি পর্দাকে দূরে সরিয়ে নিয়ে যাই, তখন দেখবো আমরা আস্তে 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 প্রতিবিম্বের আকৃতি ছোট হবে। এবং ছিদ্রকে যদি স্থির রাখি আমি, এবং যদি উৎসকে আস্তে 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 আমরা উপর দিকে সরিয়ে নিয়ে যাই, উৎসকে সরাই, তাহলে দেখা যাবে যে যে প্রতিকৃতি তৈরি হচ্ছে তার আকৃতি আস্তে 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 ছোট হচ্ছে। এখানে যদি ছিদ্র স্থির থাকে, আমরা যদি বস্তুটাকে এখানে নিই, তাহলে এখানে পর্দার অবস্থান আমরা প্রথমে 1 নম্বর অবস্থান এটা করলাম, আর এটা আমরা যদি করি এর 2 নম্বর অবস্থান, তাহলে একই বস্তুর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি পিকিউ হয়, তাহলে প্রথম অবস্থানের জন্য আমরা যে প্রতিবিম্ব পেলাম এখানে সেটা হচ্ছে পি ড্যাশ এবং কিউ ড্যাশ, এবং এখানে দ্বিতীয় অবস্থানে দেখতে পাচ্ছি পি ডবল ড্যাশ এবং কিউ ডবল ড্যাশ। অর্থাৎ পর্দাকে স্থির রেখে, বস্তুকে স্থির রেখে যদি আমরা ছিদ্র থেকে পর্দার দূরত্বটাকে বাড়াতে থাকি, প্রথম অবস্থায় পর্দা যদি এখানে হয়, তাহলে প্রতিবিম্ব এখানে গঠিত হবে। যেখানে আমরা যদি এটা যদি আমার বস্তু হয়, সরি এটা পি ড্যাশ হবে, এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা হবে পি ডবল ড্যাশ, এটা অর্থাৎ প্রতিকৃতি আস্তে আস্তে বড় হবে। সূচিবদ্ধ ক্যামেরা বানাতে পারো তোমরা। দুটো জুতোর বাক্স নেবে, এবং জুতোর বাক্স নিয়ে একটার মধ্যে বাক্সের মধ্যে আরেকটা বাক্সকে নিয়ে যাতে তার মধ্যে চলাচল করতে পারে, সেভাবে তোমরা বাড়িতে একটা সূচিবদ্ধ ক্যামেরা বানাতে পারো। এবং সেক্ষেত্রে বাক্সের এক পাশটা তোমরা কেটে ওখানে ট্রেসিং পেপার লাগিয়ে সেটাকে পর্দা হিসেবে। আজকের ক্লাস